নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। শুরু করছি 4টে চতুর্থ। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, দেখুন আজকে এই বিধানসভা ইতিমধ্যেই শুরু হয়েছে। বিধানসভার যে অধিবেশন, সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রসঙ্গ ফিরে এলো। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় জড়িতরা বাদে কেউ আক্রান্ত হলে ডিজিকে জানান স্থানীয় বিধায়ক তাকে বাড়িতে পৌঁছে দেবে। পাশাপাশি বিধায়ক তাপস রায় নিশানায় বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসা তৃণমূলের মুখে শোভা পায় না, মন্তব্য তাপস রায়ের। বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন, আর প্রথম দিনেই সরব তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তার অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী নাকি ঘরছাড়া হয়ে রয়েছে। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে, যে ট্যাগলাইন ছিল যে ভয় আউট হবে, ভরসা ইন হবে। কিন্তু এখন ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে। নাকি এটা তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দাবি করেছেন আজ বিধানসভায় যে এই মুহূর্তে ভরসা আউট হয়েছে, ভয়টা আরো বৃদ্ধি পেয়েছে। যদিও শোভনদেবের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাবো শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা, তিনি ঠিক কি দাবি করেছেন আজ বিধানসভায়, দেখুন। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। একেবারে শুনলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি যে দাবি করেছেন আজ বিধানসভাতে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট বার্তা যে সত্যি কেউ ঘর ছাড়া যদি হয়ে থাকে, যদিও জানা নেই সত্যি ভোট পরবর্তী হিংসা আমরা কতটা দেখেছি এবারে নির্বাচনের পর সেটা মনে পড়ছে না। কতজন ঘর ছাড়া হয়েছে সেই খবর সামনে এসেছে সেটাও অন্তত মনে পড়ছে না। সেই জায়গায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আজ বিধানসভায় দাবি করছেন যে 26-এর নির্বাচনের পর নাকি ভোট পরবর্তী হিংসা বৃদ্ধি পেয়েছে। তাহলে 21-এ কি হয়েছিল, 23-এ পঞ্চায়েত নির্বাচনের সময় কি হয়েছিল, তখন তাহলে তারা কেন বিধানসভায় সরব হননি, এই প্রশ্ন তো থাকছেই। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট আশ্বাস দিলেন যে সসম্মানে যদি কেউ ঘরছাড়া হয়ে থাকেন তাহলে তাকে বাড়ি ফেরানো হবে। বিজেপি সরকার সেই কাজ করবে, কিন্তু শর্ত বেঁধে দিলেন। শর্ত রয়েছে যে কোনোভাবেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে জড়িত থাকলে চলবে না। আমরা পাল্টা বার্তা দিতে দেখেছি তাপস রায়কে। বিধায়ক তাপস রায় তিনি পাল্টা বার্তা দিয়েছেন, তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের মুখে এই পোস্টপোল ভায়োলেন্সের কথা কি মানায়, দেখুন কি বলেছেন। পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, ভিসাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। আজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বক্তব্য রাখা হচ্ছে বিধানসভাতে। কিন্তু যবে থেকে গত 15 বছর ধরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল,
তখন তো ভোট পরবর্তী হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছিল। তৎকালীন সরকারের আমলে ভোটের আগে, ভোটের পরে, ভোটের সময় সেই ভোট পরবর্তী হিংসা বলুন বা ভোটের সময় হিংসা বলুন বা ভোট পূর্ববর্তী হিংসা বলুন, তখন তো আরও বৃদ্ধি পেয়েছিল। একের পর এক মানুষ প্রাণ হারিয়েছিলেন। রক্তপাতহীন বা প্রাণহীন যে ভোট, সেই ভোট কিন্তু দেখা সম্ভব হয়নি, যেটা 26-এর নির্বাচনে এসে হয়েছে। কমিশন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কড়া পদক্ষেপ নিয়েছিল যে কোনোভাবেই রক্তপাত ভোট এবং পাশাপাশি যে মৃত্যু ভোট, যে মানুষের মরবে, লাশ পড়বে, এরকম ভোট দেখা যাবে, এটা করা যাবে না। শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। ঠিক সেইভাবেই ভোট হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে ভোট সম্পন্ন হয়েছে এবং রেজাল্টের পর আমরা ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখতে পাইনি। বাড়ি ছাড়া হতে হয়েছে এমন ঘটনা সামনে আসেনি। তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই দাবি কিভাবে করলেন, এ প্রশ্ন তো থাকছেই, কিন্তু তার পাল্টা কড়া জবাব দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার আবারও আপনাদের শোনাবো আজ বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ঠিক কি দাবি করেছিলেন, দেখুন। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে। অনিল বাবু, আজ শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি বিধানসভায় দাবি করেছেন যে নাকি ভোট পরবর্তী হিংসায় অনেকেই ঘর ছাড়া রয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যদি কেউ থেকে থাকে তাদেরকে বাড়ি ফেরানো হবে, তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি। সেই শর্ত মানতে হবে, তারা ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকলে চলবে না। কিন্তু এই ঘটনা আমরা 21-এ দেখেছি, আপনিও তো দেখেছেন যখন দায়িত্ব সামলেছেন তখন ভোট মিটলেই কিরকম হিংসার ঘটনা ঘটতো। 26-এর নির্বাচনে সেটা দেখতে পাওয়া যায়নি। তাহলে কি করে এরকম দাবি ওঠে? আপনাদের কাছে কি কোনো তথ্য রয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা 26-এর পর ঘটেছে? অ্যাকচুয়ালি শোভনদেব বাবু বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনাকে শ্রদ্ধাই করি। যে কজন মানে রাজনৈতিক নেতা তৃণমূল কোম্পানিতে বা দলে ছিলেন তার মধ্যে শোভনদেব বাবু যাদের আইডেন্টিটি ছিল, মমতা ব্যানার্জি ছাড়া যাদের আইডেন্টিটি ছিল তাদের মধ্যে শোভনদেব বাবু একজন। উনি বলছেন আর কি করবেন, যেরকম স্কুলে পড়াশোনা করেছেন সেরকম শিখেছেন। তো ভূতের মুখে রাম নাম। 21শে জুলাই সিপিএম এর কতজন লোক মারা গিয়ে খুন হয়েছিল, কত লোক বাড়ি ঘর ছাড়া হয়ে গেছিল, এবং তারপরে আপনার এইগুলো যদি আজকে উল্টো রেজাল্ট হতো, কত লোক ঘর ছাড়া হতো তার নমুনা তো ওনাদের এই হঠাৎ নবাব তো বলেই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে। তারপরে ওনারা কি করে বলেন এগুলো ঠিকই আছে। যদি তারা সন্ত্রাসের বা কোনো দুষ্কর্মে জড়িত থাকেন তারা ক্রিমিনাল কেস হবে, তারা অ্যারেস্ট হবে। আর যারা সত্যি যদি এরকম কেউ থেকে থাকেন যে ভয়ে ছেড়ে চলে গেছেন তাদের ফিরিয়ে দেবেন। ঠিকই তো বলেছেন, খারাপ কি বলেছেন। যদি ইনোসেন্ট লোক ঘর ছাড়া হয়ে গিয়ে থাকে তাদের ফেরত দেবেন। আর যদি তার ভেতর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে জেলে যাবে, অ্যারেস্ট হবে। ঠিকই তো বলেছেন, খারাপ কি বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ঠিকই বলেছেন। যোগ্য মুখ্যমন্ত্রীর কথা বলছে, ক্রিমিনাল হবে পাড়ায়ও থাকবে সেটা তো হতে পারে না। যারা ভালো লোক তারা থাকবে, নির্ভয়ে থাকবে, এটাই তো নিয়ম। অনিলবাবু একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী দেবরতী রয়েছে। দেবরতী, তোমার প্রশ্ন অনিলবাবুকে। অনিলবাবু, যেটা এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে হাইকোর্টে চলে গেলেন। ভালো কথা, উনি যেতে পারেন,
যেতে পারেন না সেটা নিয়ে আলাদা বিতর্ক, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে একটা অদ্ভুত দাবি করেছেন। সেখানে আমরা দেখছি স্পষ্টভাবে কল্যাণবাবু বলছেন যে 2021 সালের পরে তো কিছুই হয়নি, আজকে যা হচ্ছে 2021 সালের পরে নাকি কিছুই হয়নি। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ 2021 সালের পরে কিছুই হয়নি কালো কোটটা গায়ে চাপিয়ে বলতে পারছেন? কিভাবে সম্ভব? লজ্জা লাগে না এদের? এখন কি করা যাবে? এখন দেখুন, এখন মহামান্য আদালত অনেক লিবারেল এবং কনসিডারেট হয়ে গেছে। উনি যে বলছেন যে ভোটপরি চিন্তা ওইভাবে তো মানে যেরকম রাজনৈতিক নেতার মতন কথা বলে, আমার এত লোক কোভিডে মারা গেছে তখন বলেছেন কোমরবিডিটি, তখন নাম কম দেখিয়েছেন। আর ভোটের এফআইআর এ বলছে যত মেরেছেন ফুলিয়ে ফাটিয়ে পড়েছে। ওনার কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? উনি যে বলুন ভোট পরবর্তী হিংসা যেটা হয়েছে তো হিসাব দিয়ে বলতে হবে, কারা কোথায় গেছে, কতজন ঘর ছাড়া আছেন, হিসাব দিয়ে তো বলতে হবে। যাই হোক, মহামান্য আদালত এফিডেভিট চেয়েছেন, কি চেয়েছে দেবেন বলে দেবেন। বিধানসভায় দাঁড়িয়ে, অনিলবাবু, বিধানসভায় দাঁড়িয়ে হোক বা কোর্টে দাঁড়িয়ে হোক, তথ্য তো দিতে হবে। কোথায় কে আক্রান্ত হচ্ছেন, কোন থানা অভিযোগ নিয়েছে বা অভিযোগ নেয়নি, এই যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো তো রাখতে হবে। সেইটা কি দিতে পারছেন এরা, নাকি এই যে শোভনদেব চট্টোপাধ্যায় বলুন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন, তারা খালি এইভাবেই কথা বলছে, হাওয়ায় কিছু তথ্য ভাসিয়ে দিচ্ছে? এখন এদের সম্বন্ধে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো প্রাক্তন হতে চাইছেন না, মনে করছেন এখনো প্রাক্তন। ওনার সম্বন্ধে ভালো অ্যাসেসমেন্ট করেছিলেন শ্রদ্ধেয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব মহাশয় সিপিআইএম এর। উনি যেটা বলেছিলেন প্যাথোলজিক্যাল লায়ার, একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন। উনি কখনোই সত্যি কথা বলেন না এবং ইট হ্যাজ বিকাম আর হ্যাবিট। উনি চেষ্টা করলে এখন সত্যি কথা বলতে পারবেন। কি মনে হচ্ছে যে নতুন সরকার আসার পরে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং একের পর এক মাস্টার স্ট্রোক বলা ভালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এই বিষয়গুলোকে পরপর যদি একটু সাজাই, আজকে আরজি কর নিয়েও খুবই সুন্দর একটি বক্তব্য ওনার সামনে দেখলাম আমরা এসেছে এবং ভীষণভাবে দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়ার কথাও আমরা দেখলাম যে 3 পুলিশ অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। এবং এই সন্ত্রাস নিয়ে যা কথা হচ্ছে যে কিছু হলে ডিজিপিকে জানান, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেভাবে ভরসার কথা শুনছে রাজ্যবাসী, কি মনে হচ্ছে আপনার? না, আজ করে ঘটনা নিয়ে দেখুন, আমরা তো স্পটে ছিলাম না, আমরা তো বিচার করে জেনেছি। তবে অ্যাকচুয়ালি আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলে, ইনভেস্টিগেশন সিবিআই করুক আর এফবিআই করুক, ইট ওয়াজ পারফাংশন ইনভেস্টিগেশন। যা হয়েছে আসল সমস্ত প্রমাণ লোপাট করে দেশের মহামান্য শীর্ষ আদালতের মহামান্য প্রধান বিচারপতির ঘরেও যে ধরনের মিথ্যে এরা সাবমিশন করেছেন, এ তো সবাই দেখেছে, সারা ভারত দেখেছে। একবার বলছেন সমস্ত সিডি দিয়েছি, তারপরে বলছেন না, যেটা প্ল্যানের সলিসিটার জেনারেল যখন বললেন আমরা সেটা স্প্লিট পেয়েছি, তখন বললো টেকনিক্যাল স্প্লিট। তারপরে দিন বলছে যে আমরা সব দিয়ে দিচ্ছি। আই এতে যেটা বলেছেন মানে মাননীয় গৌতম দেব মহাশয় যেটা বলেছেন একদম সত্যি কথা বলেছেন। এখন তবে অ্যাকচুয়ালি আমার একটু খারাপ লাগছে, অ্যাকচুয়ালি গভর্নেন্সের জন্য এদের অনেকে আমার ডিসি ছিলেন, উনি আমার ডিসি ছিলেন, ভালো লোকই ছিলেন, কিন্তু কথা হচ্ছে গভর্নেন্স যেরকম চেয়েছে, মিস গভর্নেন্সের জন্য এদের বদনাম হয়েছে। বিগত সরকারের মিস গভর্নেন্সের জন্য কতগুলো আইপিএস অফিসার আইএস অফিসারের গায়ে কালি লেগেছে বলুন তো। এনারা তো অনেকেই আমার বিরুদ্ধে আইপিএস, উনি আমার ডিসি ছিলেন, ভালো লোক দেখেছিলাম। আমরা যখন ডিসিশন নিয়েছিলাম উনি সাপোর্ট করেছেন, এরকম ছিলেন না। বুকিশ মানুষ পড়াশোনা করলো, কি করা যাবে? অনেক ভালো ভালো লোকের তো গায়ে কালি লেগেছে ওনার এই মিস গভর্নেন্সের জন্য। কি করা যাবে? বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সৌম, আমি একটা বিষয় যখন এগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছি, আমরা যে বক্তব্যগুলো শুনছি, আমি একটা তথ্য এখানে না দিয়ে পারছি না। 2021 সালের যে ভোট পরবর্তী হিংসা, একাধিক বিষয় আমরা দেখেছি যে সিবিআই তদন্ত করছে, কিছু কিছু ক্ষেত্রে এখনো এই তদন্ত প্রক্রিয়া চলছে, কিন্তু একটা পরিসংখ্যান এখানে একটি দিই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একটি তথ্য প্রকাশ্যে এসেছিল, 2021 সালের ভোটের সব থেকে বেশি হিংসার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। 300টি হিংসার ঘটনা ঘটেছিল, মৃত্যু হয়েছিল 58 জনের। এরপর 2024-এ অন্ধ্রপ্রদেশের ভোট, সেখানে হিংসার ঘটনার সংখ্যা ছিল 89 এবং প্রাণহানি হয়েছিল 3 জনের। 300টি যেখানে পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা, সেখানে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 89টি হিংসার ঘটনা। মৃত্যুর সংখ্যা যেখানে পশ্চিমবঙ্গে 58 জনের, প্রাণহানি হয়েছিল অন্ধ্রপ্রদেশে 3 জনের। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা বা ACLED
এই সংস্থার তরফ থেকে যখন এই সার্ভেগুলো করা হচ্ছে তখন যেটা সামনে আসে, যদি আমি পার্সেন্টেজের বিচারে যাই, তাহলে 2020 সাল থেকে বিধানসভা বা সংসদ নির্বাচন বা স্থানীয় অন্য কোনো নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে পরিমাণ হিংসা হয়েছে তা হচ্ছে 35% কাছাকাছি। মানে নির্বাচন সম্পর্কিত যে হিংসাগুলো আমি সেটা বলছি, প্রায় 35% কাছাকাছি। এবং প্রাণহানির ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 51% কাছাকাছি। এবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে 2021-এ এই যে একের পর এক ঘটনা ঘটেছিল, তাতে দায় কার ছিল, কে দায়ী ছিল? পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই সময় পুলিশ দাঁড়িয়ে দেখছে ঘটনাগুলো এবং কিছু ক্ষেত্রে মদত দেওয়ার অভিযোগ ছিল। একেবারে এই মুহূর্তে এই ভোট পরবর্তী হিংসার ঘটনা যখন আমরা আলোচনা করছি, তুমি খুব ফিরলাম বিরতির পর যে আলোচনায় আমরা ছিলাম যে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে, যে তথ্য এই কিছুক্ষণ আগে দেবারতী তুলে ধরছিল। আমি দেবারতীর কাছে আসবো। দেবারতী, তুমি যে কথাটা বলছিলে যে 2021-এর পর নাকি 300-র বেশি হিংসার ঘটনা ঘটেছে, 58 জনের মতন মৃত্যু হয়েছে, এটা একটা তথ্য তোমার হাতে এই মুহূর্তে রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে শোভনদেব বাবু তিনি বলছেন যে 26-এর পর সেটা নাকি আরো বৃদ্ধি পেয়েছে, যেটা বিজেপি বলেছিল যে ভয় আউট হবে, ভরসা ইন হবে, তার থেকে উল্টোটা হয়েছে নাকি। কি হিসাবে দাবি করছে, মানে কি তার কাছে তাহলে অন্য কোনো তথ্য রয়েছে? এক্স্যাক্টলি, আমি যে কথা কিছুক্ষণ আগে অনিল বাবুকেও জিজ্ঞাসা করছিলাম যে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালো কোট করে কিছু বক্তব্য রাখছেন, তখন আমরা ধরে নেব যে তিনি দায়িত্ব নিয়েই সেই বক্তব্যটা রাখছেন এবং যে বক্তব্য উনি রেখেছেন তার দায় তার একমাত্র। যখন শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিক বিধানসভার মতো একটা গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে ওই ধরনের মন্তব্য করেন, তাহলে আমরা ধরে নেব তার কাছে ডেফিনেটলি তথ্য রয়েছে, তথ্য ছাড়া নিশ্চয়ই এরা কথা বলবেন না। আমি এখানে একটা বিষয় এখানে জানিয়ে রাখতে চাইবো, আমি যে রিপোর্টটার কথা বলছিলাম, অর্থাৎ এসিএলইডির যে রিপোর্টটা বলছিলাম, এটা কিন্তু এদের ব্যক্তিগত করা যে তদন্ত, সেই তদন্তে উঠে আসে বা এরা যে তথ্য জোগাড় করেছে সেখান থেকে উঠে আসে। আমি এখানে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাতে চাইবো, যখন উনি বলছেন মানে বিরোধী রাজনৈতিক দল কিন্তু সেই সময় থেকে বলে আসছে যে তারা আক্রান্ত হচ্ছে। আমি বাম কংগ্রেসের এখানে উল্লেখ নতুনভাবে করতে চাইছি না, কারণ সময় খুব সংক্ষিপ্ত। শুভেন্দু অধিকারীর রিয়াকশন একটু শোনাবো আপনাদের, যখন উনি বলছেন যে ওনাদের কতজন কর্মী বা সমর্থক মারা গিয়েছিলেন। বাম কংগ্রেসেরও বহু পার্টি অফিস ভাঙা হয়েছিল, তারাও সেই অভিযোগ করেছিল, ভাঙা হয়েছিল বিজেপির পার্টি অফিসও, এবং কত জনের মৃত্যু হয়েছিল সেই সময়। শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। দেবারতী, তোমার প্রশ্ন। জন্টুদা, আমরা একটা কথা বলছিলাম এসিএলইডির রিপোর্টকে সামনে রেখে, আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা, এই ডেটা অনুযায়ী বেশ কিছু তথ্য এখানে সামনে এসেছে। 2021-এর যে হিংসার ঘটনা, সেই ঘটনার জন্য কারা দায়ী ছিল। এদের একটা রিপোর্ট বলছে যে 2020 সাল থেকে বাংলার সমস্ত নির্বাচন প্রক্রিয়াতে যে 77টি হিংসার ঘটনা আলাদাভাবে অভিযোগ রিপোর্টেড হয়েছে, সেখানে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ তো জমা পড়েইছে, আমরা জানি কিছু ক্ষেত্রে পুলিশ এফআইআর নিতে চায়নি, সেই অভিযোগও উঠেছে। আজকে যখন মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যের এগেনস্টে ওই রকম একটা কথা বলেন যে ঠিক আছে, যদি এমন ঘটনা ঘটে থাকে, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ডিজিপিকে আপনারা খবর দিন, ডিজিপিকে আপনারা জানান, বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে তাদেরকে সাহায্য করা হবে। কোন মুখ্যমন্ত্রী শেষ কবে এই কথা বলেছেন মনে পড়ে না, কিন্তু যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে তার জেল হবে। মুখ্যমন্ত্রীর এই ভরসার কথা এবং দুষ্কৃতীদের মধ্যে ভয় ধরানোর কথা, এটা কতটা দরকার বাংলার জন্য? না দেখো দেবারতী, আর্টিকেল 19 এবং আর্টিকেল 21 অর্থাৎ মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের বাঁচার অধিকারের স্বাধীনতা, অর্থাৎ মৌলিক অধিকার, এটা রাষ্ট্রধর্ম। এটার যিনি ক্ষমতায় আসীন হয়েছেন, অর্থাৎ সংবিধান মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেটের প্রধান এবং অল ইন অন পাওয়ার দিয়েছে রাষ্ট্রের, তাকে তার রাজধর্ম
তিনি যে দলটার মাধ্যমে জিতে এসেছেন সংসদীয় গণতন্ত্রে, অর্থাৎ পার্টি ফর পার্ট, অ্যান্ড তিনি যে গভর্নমেন্টে চলে এসেছেন, গভর্নমেন্ট ফর অল, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির হলেও, বিজেপির দল থেকে জিতলেও তিনি কিন্তু সবার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে কথা, সেটা সংবিধান প্রদত্ত কথাই, তিনি সেটা করেছেন, বলেছেন এবং দৃঢ়তার সাথে পুলিশ প্রশাসনকে বলেছেন এটা যেন ইমপ্লিমেন্টেড হয়, টু বি ইমপ্লিমেন্টেড। এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন আছে, তুমি কতগুলো ডেটা দেখাচ্ছিলে। দেখো, লাস্ট 11 সালের নির্বাচনের তৃণমূলের প্রত্যাবর্তন এবং সে ঐতিহাসিক তার কথা যে বদলা নয় বদল চাই, বকলমে আমরা যেটা দেখেছিলাম যে বদনাম হয়েছে, বদলও হয়েছে। বদল কি? সরকারের সন্ত্রাসের অভিমুখের বদল। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন 21-এ নির্বাচন, আসল নির্বাচন, একদিকে 72টা মানুষকে আমরা খুঁজেছি সহনাগরী, সে যে দলেরই হোক। এবং তুমি শুনলে অবাক হবে 82% মৃত্যুগুলো হয়েছে কিন্তু তৃণমূলকে মেরেছে, এটা পরিসংখ্যান। মানে এই জায়গায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন সেটা রাজধর্ম, অর্থাৎ যেই রাজধর্মের কথা তার দলেরই সর্বোচ্চ নেতা একটা সময় দেশের প্রথম এনডিএ সরকারের প্রধানমন্ত্রী কবি এবং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বারবার বলতেন রাজধর্ম আসীন হয়ে রাজদণ্ড যিনি নেন তার মুকুটটা তার মাথায় করতে হয়। সেই রাজদণ্ডের মুকুটে কিন্তু সবার সমান, অর্থাৎ গভর্নমেন্ট ফর অল, পার্টি ফর পার্ট জিতেছে কয়েকটা লোকের হয়তো ভোটে বা সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটে, কিন্তু তিনি যখন আসীন হয়েছেন তিনি কিন্তু হয়েছেন গভর্নমেন্ট ফর অল। একদম দেখা যাক এই সরকার নতুন ভাবে বাঁচার যে মন্ত্রের কথা এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরছে বা দিচ্ছে, আমরাও তাতে আশা রাখি। অনেক ধন্যবাদ ঝন্টুদা। পরবর্তীতে এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রত্যেকটি পদক্ষেপ। এই মুহূর্তে যে সরকার, বর্তমান সরকার, তা নিচ্ছে অত্যন্ত সাধুবাদযোগ্য। পরবর্তী পদক্ষেপের গুলোর দিকেও অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে 4টে 24 শেষ করছি। দেবারতীকেও ধন্যবাদ জানাচ্ছি।